মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন সায়ন চক্রবর্তীর কলমে বাবু। এখান থেকে আকাশটা আরো কাছে মনে হয় মেঘে ঢাকা কালো রাতের আকাশটা বুকের উপর চেপে বসেছে জোর করে। টেবিলের উপর থেকে ট্যাঙ্ক ঘড়িটা তুলে একবার সময় দেখলাম, সবে 7:30 বাজে। 7:30 মানে এখন কলকাতায় হাতিবাগানে ভদ্রবাড়ির গেরস্থরা কেনাকাটা করছে রাস্তা জুড়ে। পেট ভর্তি গ্যাদে নিম্নবিত্ত মধ্যবিত্ত ভিড় উগড়ে দিয়ে ঢং ঢং ঘন্টি বাজিয়ে চলে যাচ্ছে ট্রাম। গলায় বেলফুলের মালা, পাঞ্জাবিতে আতর দিয়ে সোহাবাজারের চিরযৌবনা বেশ্যাপাড়ায় এসে উপস্থিত হয়েছে নিজেদের সিংহ মনে করা পুরুষের দল। এখন যারা পকেটের টাকার ঝনঝনানিতে বুঁদ হয়ে গোঁফে তা দিচ্ছে, তারা জানে না ঝনঝন শব্দটা ফিকে হয়ে যাচ্ছে খুব দ্রুত। রাত গভীর হয়ে এলে বাইজি বাড়ির ফরমায়েশি সারেঙ্গি আর নুপুরের শব্দ যখন থেমে যায়, যখন নির্জন নাচমহলে বাঁশটে গন্ধের বিছানায় দেনা পাওনার কথা চলে ছন্দে ছন্দে শীতকারের তলায় তলায়, তখন কান পাতলে আর একটা শব্দ শোনা যায়। সবাই পায় না, আমিও আগে পেতাম না। কিছুদিন হলো সে শব্দ চিনতে শিখেছি। একটা বিশ্রী বিরক্তিকর ভন ভন শব্দ, মাছির শব্দ, হয়ে যাওয়া পচে যাওয়া মৃতদেহের ওপর ঘোরা মাছির শব্দ। এসব যেখানে ঘটছে তার চেয়ে মাইলের হিসেবে আমি খুব একটা দূরে নেই। বালিগঞ্জ কতটা দূর হবে শোভাবাজারের চেয়ে, কিন্তু আশপাশ দেখলে মনে হয় শ্মশান সবকিছু। নারকেল সুপুরি গাছের ধারালো পাতার গা বেয়ে মাঝে মাঝে আবছা চাঁদের আলো রক্তের মতো গড়িয়ে পড়ে পুকুর ডোবায়। লোকজন খুব কম, ঝিঁঝি ডাকে কোনায় কোনায়। আলেয়ার মতো গাছের মাথায় জোনাকির আলো জ্বলে। কলকাতা শহরটা নাকি আকারে বাড়ছে, পশ্চিমে হাত ছড়াতে পারে না। গঙ্গা বয়ে গেছে স্রোতে স্রোতে সময় ভাসিয়ে, ওই জন্য দক্ষিণ পানে জাল ছড়াচ্ছে। বছর 50 আগেও 1880-র দিকে নাকি এখান থেকে একটু দূরে গড়িয়া বলে একটা জায়গায় বাঘ বেরিয়েছিল। সে বাঘ কি মানুষ খেত? শুনেছি মানুষের রক্তের স্বাদ যারা একবার পায় তারা নাকি সে স্বাদ ভুলতে পারে না। কিন্তু সে স্বাদ কেমন তা কেউ বলে না। সে স্বাদের নেশা কেমন হয়, তাতে কত ভাঙা গড়া হয়, সেটাই বা জানে কজন। নেশা তো শুধু রক্তের হয় না। কলকাতার বাবু সমাজ জানে নেশা হয় অনেক রকম। নেশা আছে বলেই তো বাবুগুলো অমন জীবনযাপন করতে পারে। টাকার নেশা, মেয়ে মানুষের নেশা, মদের নেশা, আফিমের নেশা, আর খাস মরদের থাকে শিকারের নেশা। প্রথম যৌবনে আমিও শিকার করেছি, পাখি মেরেছি অনেক। তাদের মৃত শরীরকে হাওয়ার ভেতরে পাক খেতে খেতে মাটির দিকে নেমে যেতে দেখেছি। মনে পড়তেই শরীরটা কেমন ঠান্ডা হয়ে এলো আমার। ওইভাবেই পাক খেতে খেতে নেমে গিয়েছিল সেদিন। না, আমি ভাববো না, কিছুতেই ভাববো না। কি ভাবছিলাম? শিকার।
শিকারির রকম ফের থাকে। পাখির শিকারি বাঘ মারে না, যে শিকারি বাঘ মারতে শিখে গেছে তার আর পাখিতে মন ওঠে না। আর মানুষ? কে কে বললো কথাটা? কে বললো কথাটা? আমি আশেপাশে ঘুরে তাকালাম, কেউ তো নেই। এই ঘরে এই সময় তো আর কারোর থাকার কথাও নয়। তবু নারী কণ্ঠের সেই স্বর, সেই ভয়ানক শীতল ক্রোধের সুর। এত ভুল করবো আমি? না না না, ঘটেনি ঘটেনি, এসব কিছুই ঘটছে না। তবে মানুষ শিকার করবার জন্য অন্য কলজে লাগে। না চাইতেও যেন সে প্রশ্নের উত্তর আমি দিতে থাকি নিজের মনে। যে কলজে মানুষ আর পাঠাতে তফাৎ করে না, সেই কলজের লোকই পারে মানুষ মেরে শটান থাকতে। পাখি মারার কলজেতে মানুষ মারা যায় না, যায় না, যায় না। জোর গলায় নিজেকে শুনিয়েই কথাগুলো বললাম। এই শুধু আমি আর চিন্তা করতে চাই না। কর্নওয়ালিস স্ট্রিটের আমার তেতলা বাড়িতে এখন কি হচ্ছে সেটা আমি জানি। খবর শহর পেরিয়ে এই বালিগঞ্জের এককালের বাগান বাড়ির দোতলার এক কোণের ঘরে এসেও পৌঁছয়। এ ঘরে একখানা আয়না আছে, বেলজিয়ান কাচের নয়, ও বাড়ির মতো। সেটা সামনে এসে দাঁড়ালাম। চুল পেকে গেছে অনেক, মুখে অজস্র বলিরেখার দাগ। যে লোক 34-এ এই ঘরে এসে আয়নার সামনে পারুলের সাথে উন্মত্ত রতি করেছিল, সে আর এই লোক এক হতে পারে না। 1 বছর, মাত্র 1 বছরের ব্যবধানে সেই কামুক সবল যুবক এই পরিত্যক্ত বৃদ্ধের মতো দেখতে হতে পারে না। তবে কি আসলে আমার শরীর নয়? এই শরীর কি অন্য কারো? আমার আত্মা কি এই শরীরের ভিতরে বন্দী? গা শিরশির করে উঠল আমার। মাথার ভিতরে একটা অজস্র চাপ পিষছে আমাকে। দম বন্ধ হয়ে আসছে আমার, দম বন্ধ হয়ে আসছে। ঠিক যেমন আমি সজোরে একটা চাপড় মারলাম পাশের টেবিলে। একটা কাঁসার জগে কাচের গ্লাস ঠুকে রিং রিং করে একটা শব্দ ছড়িয়ে পড়ল গোটা ঘরের মধ্যে। মনে হলো যেন কেউ হাসছে, কোন নারী উচ্চ কণ্ঠে হাসছে, যেন বিদ্রুপ করে, ঘেন্না করে, অভিশাপ দিয়ে সে হাসছে। আমি কান চেপে ধরলাম। মেঘ বেশ ঘন আজ, চাঁদ প্রায় দেখা যাচ্ছে না। একটা খুব ঠান্ডা হাওয়া ওপাশের বাগান ঝোপঝাড় গাছগুলোকে পেরিয়ে ঘরের ভেতরে এসে ধাক্কা দিচ্ছে মাঝে মাঝে। উত্তরের হাওয়া। তবে শীত আসার তো এখনো সময় হয়নি শহরে। উত্তরের হাওয়াটা সন্ধ্যের পর থেকে দিচ্ছে, হেলে আসা কলকাতার দিক থেকে। কর্নওয়ালিস স্ট্রিটের আমার তেতলা বাড়িতে পারুল এখন তার নাগর নিয়ে বসেছে নিশ্চয়ই।
আজ সঙ্গে কে? সেই উকিলটা, নাকি নতুন যে নদিয়ার জমিদার ছেলেটা এসছে সেটা, নাকি নতুন কেউ? বাজার থেকে সবজি ঘরে এনে ভালো করে না ধুলে গা থেকে বাজারের দাগ যায় না। পারুলের গা থেকে কি আমি বাজারের দাগ তুলতে পারিনি? সিঁদুর শাঁখাকে হিঁদুর মেয়ে এমনি ধারা অগ্রাহ্য করলো কি করে? রক্তের মতো লাল সিঁদুর, হাড়ের মতো সাদা শাঁখা, রক্ত আর হাড়ের সাথে এমন ভাবে মিল থাকে বিয়ে। কেন আজকাল এইসব ভাবি? কেন বারবার শুধু শুনতে পাই বাবু? ঘরের দরজায় একটা চেনা গলার শব্দ এলো। বুকের ভেতরটা শিরশির করে উঠল আমার। ডাকের স্বরটা কল্যাণীর মতো না। আমি ঘুরে তাকালাম, ক্ষীরোদা দাঁড়িয়ে, কাজের মেয়ে ক্ষীরোদা আমার দিকে চেয়ে আছে, হাতে খাবার আর চোখে অনেকটা অবজ্ঞা আর খানিকটা ভয়। ভয় ভয় আমি আজকাল খুব সহজে চিনতে পারি। আমার চোখের কোলের সাদাটা ক্রমশ মরার মতো ফ্যাকাশে হয়ে আসছে 1 বছর ধরে। হাতের আঙুলগুলোয় বাসা বেঁধেছে ওরা। ভয়, মৃত্যু আর আর বাবু, রাতের খাবার রইল। এটা এটা রাতে খাবার সময়? আমার গলার স্বরে আমি চমকে উঠলাম। কামার শালায় কামার যেভাবে লোহা ঘষে তেমন স্বর। খাবারটা দ্রুত পাশে টুলে নামিয়ে দিয়ে 2 পা পিছিয়ে গেল ক্ষীরোদা। সামান্য স্খলিত স্বরে বলল, ডাক্তার আপনাকে এগুলোই খেতে বলেছে বাবু। আমি খাবারটার দিকে তাকালাম। 1 বাটি বার্লি। ভিতরে যেন 1 বছর আগের শরীরটা পুষে উঠলো আমার। বার্লি? এই জানিস আমি কে? জানিস আমার কতগুলো ব্যবসা? জানিস জানিস সুতানুড়িতে বাবু বিলাস রঞ্জন দত্তকে সব একটাকে চেনে। আমি বার্লি খাবো? রাত 8:30টায় ঘাটের মোড়ার মতো বার্লি খাবো আমি? মাগি বাবু, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। 2 পা পিছিয়ে গিয়ে দরজায় 2 হাত রাখলো ক্ষীরোদা। আপনাকে কিন্তু আবার ঘরে বন্ধ করে দিতে হবে। মাথায় আগুন জ্বলে উঠলো আমার। হাটের ওপর থেকে ছড়িটা তুলে আমি মেঝেতে ঠুকতে ঠুকতে বললাম, আমাকে আটকে রাখবি মাগি? আমাকে আটকে রাখবি? বাবু বিলাস রঞ্জন দত্তকে তুই আটকে রাখবি? এ বাড়ি আমার, ওই কর্নওয়ালি স্ট্রিটের বাড়িও আমার। তোর ছিড়ালি করা কর্ত্রী যার হুকুমে তুই এত তড় পাচ্ছিস, তার নয়, সব আমার। আমার কথার মাঝে ক্ষীরোদা পিছনে সরে দাঁড়িয়েছিল। তার পা লেগে একটা খালি লোহার বালতি সিঁড়ি দিয়ে বেশ কিছুটা ঘুরিয়ে পড়ল। আমি চুপ করে গেলাম। নিস্তব্ধ বাড়িতে শুধু সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়া একটা খালি বালতির আওয়াজ, ধাপের পর ধাপ, ডাল খেতে খেতে সময়ের চেয়েও দ্রুত নেমে যাচ্ছে আওয়াজটা। ঝনঝন ঝনঝন ঝনঝন, বালতির আওয়াজ, সোনার গয়নার আওয়াজ, সিন্ধুকের মধ্যে সোনার টাকার আওয়াজ,
অবিরত, অন্তহীন, অনেক। আমি দু হাতে কান চেপে ধরলাম। ক্ষীরোদা স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে ছুরির মতো দৃষ্টি। আমি ধরা গলায় ঝুঁকে দাঁড়ানো অবস্থায় তার দিকে তাকিয়ে বললাম, আমি তোকে খুন করে ফেলবো। ক্ষীরোদা শরীর শক্ত করে আমার দিকে তাকিয়ে হেসে বলল, আমাকে মেরে পার পাবে তো? ঘরের বুক চিরে উত্তর দিক থেকে হাওয়াটা দক্ষিণে ছুটে গেল। শীতল বাতাস, মৃত্যুর পর ঠান্ডা শরীরের মতো শীতল। আমি বললাম, চলে যা। ক্ষীরোদা উত্তর দিল না। সিঁড়ি দিয়ে নামছে সে নিশ্চুপ। কিছুদিন আগে হলেও আমি লক্ষ্য করতাম তার শরীরের বাঁক, তার পিঠ বেয়ে কোমরে নেমে যাওয়া যৌবন। এখন শুধু তার চুরির আওয়াজটুকু আমার কানে আসে, রিং 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 রিং। ঠিক এভাবেই সিঁড়ি দিয়ে উঠে আর নেমে যেত কল্যাণীর চলার শব্দ। ওই চুরির শব্দের সাথে কি অবলীলায় মিলে যেতে পারে সোনার গয়নার আওয়াজ, সিন্দুকের মধ্যে সোনার টাকা। আমার একটা মদ দিয়ে যা। বালিশ দিয়ে মানুষের মুখ চেপে ধরলে যেমন চাপা শব্দ হয়, ঠিক তেমন শব্দ বেরোলো আমার গলা দিয়ে। সাথে সাথে কয়েকটা তামার টাকা ছুঁড়ে দিলাম সিঁড়ির ওপর। এনে, শুকনো রক্তের মতো দেখতে তামার টাকা। আমি দরজাটা ভেজিয়ে বসলাম। খাটের তোশকের তলা থেকে বার করলাম একটা ছোট্ট থলি। কয়েকটা সোনার টাকা লুকিয়ে রেখেছি এখানে এখনো। পারুল এগুলোর কথা জানে না। জানলে এগুলো কর্নওয়ালি স্ট্রিটে নিয়ে চলে যেত। শুষে নিয়ে নিয়েছে টাকাগুলো। অথচ শব্দ ওকে দেওয়ার জন্যই ছিল। বাড়ি, ভরি ভরি গয়না, নতুন রত্ন, কি দিইনি আমি পারুলকে। অথচ যখন আমার সবচেয়ে বেশি করে ওর দরকার ছিল, তখন আমায় পাগল সাজাতে ওর বাঁধল না। কিভাবে ডাক্তার কাকাকে হাত করেছিল জানি না। অবশ্য রূপ পারুলের ছিলই। তখন তো আমারই টাকা এসে সোনার পালঙ্কে শুয়ে। ডাক্তার কাকা, সাহেব ডাক্তার মিলে রায় দিল আমি পাগল, আমায় পাগলা গারুদে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। তারপর পারুলের সে কি মায়া কান্না। ভিতরের খুশি চেপে কেউ যে আমার কাঁদতে পারে, ভাবলে কেমন মনে পড়ে যায়। ভিতরের কান্না এভাবেই লুকিয়ে রেখে কল্যাণী হাসতে পারত। নারী, নারী। মহান সেজে আমায় গারদে পাঠায়নি পারুল, পাঠালো এই অজগাঁয়ে। বার করা টাকাগুলো থলিতে ভরে রাখলাম। ঝনঝন শব্দটা জোর করে উপেক্ষা করলাম, কিন্তু শব্দটা ছিল ঠিক রিন রিনে চুরির মতো শব্দ, তীক্ষ্ণ হাসির মতো।
সুতানুটির অঘোর রঞ্জন দত্তের একমাত্র ছেলে বাবু বিলাস রঞ্জন দত্তের কি অবস্থা। অঘোর দত্ত বাবু হয়নি, মহাযুদ্ধের বাজারে লোহার কারবার কাপড়ের কারবার করে ফুলে ফেঁপে উঠেছিল, আঙুল ফুলে কলা গাছের মতো। বনেদি চালচলন মেয়ে পোষা কিছুই শেখেনি জীবনে। অশিক্ষিত চাষা, শুধু পয়সা করেছে। সত্যনারায়ণ শিখেছে, শ্যাম্পেন শেখেনি। তবে হ্যাঁ, পয়সার মতো পয়সা করেছিল বটে। এখন অনামিকায় যে সোনার আংটিটা পরে আছি, সেটার ওজন 1.5 ভরির কম নয়। এই আংটিটা সেটাতেই প্রথম সন্দেহ হয় আমার। খারাপ পাড়ায় 3 রাত পড়ে থাকার পর বাইজির লোক যেদিন বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল, অঘোর দত্ত সেদিনই আমার বিয়ে নিয়ে মনস্থির করে ফেলে। খুঁজে পেতে এক লেখাপড়া জানা গরিবের মেয়ে খুঁজে বার করে, কল্যাণী। ওদের বাড়ির সোনা দেওয়ার ক্ষমতা ছিল না, অঘোর দত্তই আংটিটা গড়িয়ে দেয়। ওপরে ক লেখা। আমি আংটিটা আবার তুলে আলোয় দেখলাম, সোনার আংটি, কিন্তু ধীরে ধীরে যেন লাল হয়ে আসছে ওপরে ওপরে। সোনায় তো মরচে ধরে না, তবে কেন? আমি অনেক দিন ধরে এই আংটির বদল দেখেছি, লোককে দেখিয়েছি, কিন্তু কেউ মানেনি। আংটিটা আবার একবার খোলার চেষ্টা করলাম হাত থেকে, খুলল না। হলেও নি কখনো গত 1 বছরে। চুরির শব্দে ভিতরে ভিতরে আবার শক্ত হয়ে উঠলাম আমি। ক্ষীরোদা এসেছে। হ্যাঁ, ক্ষীরোদা এসেছে। কথাটা জোর দিয়ে নিজেকে বললাম। কেন বারবার কল্যাণীর মতো হাঁটে ও? কেন ওভাবে চুল বাঁধে? কেন খাপ খোলা তরোয়ালের মতো অবজ্ঞার হাসি হাসে? মদটা নামিয়ে রেখে চলে গেল ক্ষীরোদা। আমার হঠাৎ মনে পড়ল, ক্ষীরোদা আমায় কিছুক্ষণ আগে কি বলেছিল। আমাকে মেরে পার পাবে তো? বলেছিল, পাবে বলেছিল না পাবেন? আমাকে তুমি বলার সাহসও পেল কোথা থেকে? কিন্তু কথাগুলো ও জানলো কেমন করে? কেন তখনই ঘরের মধ্যে দিয়ে কেটে গেল মৃতের মতো শীতল হাওয়া? আর আমার কেন মনে হলো আমি নাকে আবার সেই গন্ধটা পাচ্ছি, যেটা চুরির আওয়াজ, চাবির আওয়াজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল কর্নওয়ালি স্ট্রিটে। কেন? আমি অনেকটা মদ একেবারে গলায় ঢাললাম। অনেক দিনের অনভ্যাস, তবু রক্তে ধাক্কা খেল সজোরে। আগুন ছুটছে। দ্রুত পেকে যাওয়া চুল, বলিরেখার নিচে এখনো আগুন ছুটছে। বাইরে তাকালাম, কিছুটা মেঘ সরে গেছে। একটা গোল চাঁদ ঝুলে আছে নারকেল গাছটার ধারালো পাতায়। জোছনাকে কেটে কেটে ভাগ করেছে পাতার শিরায় শিরায়।
চাঁদটার দিকে তাকালাম। সাদা নয়, লালচে চাঁদ, লাল শুকিয়ে যাওয়া রক্তের দাগওয়ালা চাঁদ। আমি আরো কিছুটা মদ খেলাম। এই আংটি আমাকে খুলতেই হবে। এই আংটিটা না খুললে আমি বাঁচব না। আমি সর্বশক্তি দিয়ে আংটিটাকে টানলাম। জান্তব চিৎকার করে উঠলাম যন্ত্রণায়, আক্রোশে। দম বন্ধ হয়ে আসা মানুষের মতো হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম খাটে। বিছানার উপর রাখা ছড়িটা ছুঁড়ে ফেললাম মেঝেতে। একটা ভোঁতা শব্দ হলো। সেদিনও ঠিক এমনই একটা ভোঁতা শব্দ হয়েছিল। সেদিনও কল্যাণীর মাথাটা খাটের মাথায় ঠিক এভাবেই লেগেছিল। দম বন্ধ হয়ে এসেছিল তার কিছু আগে। গলায় দাগ কেটে চেপে বসেছিল আমার দুটো হাত, নখ বসে গিয়েছিল আমূল। রক্ত, গড়িয়ে পড়া রক্ত একটু একটু করে আমার আংটিতে এসে জমা হচ্ছিল। সেদিনও মদের আগুন বড় বেশি ছুটেছিল শরীরে। পারুলকে হার দিতে না পারার লজ্জায় মধ্যরাতে উঠে এসেছিলাম তার বিছানা থেকে। কল্যাণীর ঘরে শেষবারের মতো তার জীবিত শরীরে চুরির শব্দ শুনেছিলাম। কল্যাণী, অঘোর চাষার উইলের বলে সম্পত্তির মালিক কল্যাণী, যে বেশ্যাপাড়ায় যাওয়া তার অকর্মণ্য স্বামীকে মাসোহারা দিত। আমি তাকে শেষবারের মতো সম্পত্তি ফিরিয়ে দিতে বলেছিলাম। আমি বোতল হাতে উঠে দাঁড়ালাম খাট থেকে। বাইরে ঝিঁঝির ডাক থেমে গেছে। চারপাশটা যেন আরো অন্ধকার লাগছে না হঠাৎ। চাঁদের দিকে তাকালাম। লাল চাঁদ, মরচে ধরা চাঁদ। তবে চাঁদটা ছোট হয়ে গেছে কেন? ও গ্রহণ, হঠাৎ গ্রহণ শুরু হয়েছে। বাইরে দালানে কেউ হেঁটে গেল কি? আস্তে আস্তে, খুব আস্তে। আমি ছুটে বাইরে এলাম, চিৎকার করে বললাম, কে কে ওখানে? কে ওখানে? কল্যাণী, কল্যাণী, কল্যাণী। কেউ উত্তর দিল না। নিশ্চুপ বালিগঞ্জে আমার ডাক ডোবা অন্ধকার বাগানের মধ্যে দিয়ে আমার কাছেই ফিরে এলো। আমি রিন রিন শব্দ শুনলাম। শব্দটা ঘরের ভিতর হয়েছে। ঘরে ঢুকতে গিয়ে দেখলাম সোনার টাকার থলিটার মুখ খোলা। একটা একটা করে টাকা ছড়িয়ে আছে মেঝেতে। খাটের থেকে চৌকাঠের দিকে কেউ যেন দিক নির্দেশ করে গেছে। আমি আমার আংটিটার দিকে তাকালাম। লাল, টকটকে লাল। আমি পাগলের মতো দালানের এদিক থেকে ওদিকে ছুটলাম।
ছাদের সিঁড়ির মুখে একটা হার পড়েছিল, পাতলা হার, কল্যাণীকে দেওয়া তার গরিব বাবার একমাত্র গয়না। এই হার আমি কল্যাণীর গলা থেকে খুলিনি। চিতায় এই হার সমেত মাতাল পায়ে আমি ছাদের সিঁড়ি দিয়ে ছুটলাম। আমার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে বড় কষ্ট। কল্যাণীও সেদিন বলেছিল চাপা স্বরে, দাঁতে দাঁত চেপে, আমার দুটো হাতের তলায় চাপা পড়া গলা দিয়ে বলেছিল, কল্যাণী। আমার চিৎকারটা ছাদের ওপর দিয়ে ছুটে গেল নিস্তব্ধ রাতের বুক চিরে। ছাদে আবছা আলো, চাঁদের অনেকটা ঢাকা পড়ে গেছে ছায়ায়। যেটুকু জেগে আছে সেই টকটকে লাল চাঁদ যেন আমাকেই দেখছে এক দৃষ্টে, অঘোরের মতো, কল্যাণীর মতো, ক্ষীরোদার মতো, আয়নায় আমার বেভুল দৃষ্টির মতো। কল্যাণী, কল্যাণী, আমি তোমাকে খুন করে ফেলবো। মাতাল আক্রোশে বোতলটা ছুঁড়ে ফেললাম ছাদে। ছাদের পাঁচিলে এসে দাঁড়িয়েছি আমি। ছাদে জোছনা আরো আবছা হয়ে এসেছে। এখানে সব নিশ্চুপ, গাছের পাতাটাও নড়ছে না। ভিতরে একটা ভয়, একটা দম বন্ধ করা ভয় রক্তের মধ্যে দিয়ে ছুটছে। আমি গায়ের গন্ধ পাচ্ছি, আমি সব শুনতে পাচ্ছি। টাকার আওয়াজ, গয়নার আওয়াজ, চুড়ির আওয়াজ। আমি চিৎকার করে কান চেপে ধরলাম, ও ও। কান চাপা সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম, আমাকে খুন করে তুমি পার পেয়ে যাবে তো? চাঁদের গ্রহণ সম্পূর্ণ হলো। ছাদে নিশ্ছিদ্র অন্ধকার। সেদিনও নিশ্ছিদ্র অন্ধকার ছিল। নিথর কল্যাণীর দেহ ছাদ থেকে ফেলে দিয়েছিলাম আমি। আমি কল্যাণীর গায়ের গন্ধ পেলাম, তার সেই ঠান্ডা হয়ে যাওয়া দেহের স্পর্শ। কল্যাণী আমায় ঠেলে ফেলে দিতে পারে না, তার মতো সতী স্বামীকে হত্যা করতে পারে না। তাহলে তাহলে আমি কি নিজেই পাঁচিলে পা রাখছি? দমকা হাওয়া, ঠান্ডা শীতল হাওয়া। শীতের রাতে শ্মশানে অঘোর দত্তের নিভু নিভু চিতার আগুনের উপর দিয়ে যে অতিপ্রাকৃত ঠান্ডা হাওয়া ছুটে গিয়েছিল বাবু বিলাস রঞ্জন দত্তের ভবিষ্যৎ অন্ধকার করে, সেই হাওয়া আবার আমায় ধাক্কা মারছে। পাঁচিলে উঠলে হাওয়া বাড়ে, আমি জানি। সেদিন কল্যাণীকে ফেলে দেওয়ার সময় লেগেছিল। কল্যাণীর খোলা চুল পড়ার সময় শিকার হওয়া পাখির দেহের মতো হাওয়ায় পাক খেতে খেতে নেমে গিয়েছিল নিচের দিকে। গিয়েছিল না যাচ্ছে। ওই তো নেমে যাচ্ছে কল্যাণী। ওকে যদি ধরে আনতে পারি তাহলে তাহলে আমার এই আংটিটা আমি খুলতে পারবো। নিশ্চয়ই পারবো। কল্যাণী, কল্যাণী দাঁড়াও। কল্যাণী, আমি তোমাকে ছাড়বো না। কল্যাণী।
হাওয়ার দাপট হঠাৎ বড্ড বেশি বেড়ে গেল না পাঁচিলের থেকেও? তবে কল্যাণীকে কাছে দেখতে পাচ্ছি। ওই তো আরেকটু কল্যাণী। ভীষণ জোরে একটা শব্দ হলো। শুনছিলেন সায়ন চক্রবর্তীর কলমে বাবু। গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল ঋতুপর্ণা এবং শ্রেয়া। শব্দ ও আবহ সংযোজনে সায়ন, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। শেষ হল সায়ন চক্রবর্তীর কলমে বাবু। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।